ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা নিয়ে। আজকে আমরা অঙ্ক বিষয়ের যে প্রথম স্কুল রয়েছে সেই স্কুলটা নিয়ে আলোচনা করব। প্রথম স্কুল রয়েছে সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। এইভাবে যতগুলো স্কুল আছে আমরা একে একে সলভ করব, শুধুমাত্র অঙ্ক নয়, এছাড়া যে বাংলা, ইংলিশ, তারপরে বিজ্ঞান সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্ট একে একে করব। তো আজকে অঙ্কের প্রথম স্কুল নিয়ে আলোচনা করছি, সব অঙ্কগুলো ভালো করে বুঝে নেব। প্রথম প্রশ্ন, একটি নিরেট শঙ্কুর সমতল সংখ্যা ড্যাশটি ও বক্রতল সংখ্যা ড্যাশটি। দেখো, শঙ্কু মানে এই যে এই আকৃতিকে বলে শঙ্কু। যেমন তোমরা বিয়ের সময় দেখেছো বর যে টোপর পরে সেটা শঙ্কু আকৃতির হয়, বা কলার যে মোচা হয় সেটা শঙ্কু আকৃতির হয়। এই যে শঙ্কু আকৃতির ছবিটা রয়েছে, এর সমতল সংখ্যা কয়টি আর বক্রতল সংখ্যা কয়টি? এর সমতল একটি ও বক্রতল একটি। সমতল কোনটা? এই যে নিচের দিকটা যেটা হবে সেটা সমতল, আর বক্রতল হচ্ছে ওর পাশটা, এই যে সাইডটা, এটা হচ্ছে বক্রতল। তাহলে দুটোই একটা একটা করে, তাহলে সমতল একটা, বক্রতল একটা। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক সংখ্যা ড্যাশটি। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে কি? আমরা এই যে 5 বা 7 বলতে পারি, কোন সংখ্যার নামটা পরে 5ও পাই 7ও পাই। একের ঘরের দেখো, একের ঘর ছাড়া আর কোনো সংখ্যা নেই যে সংখ্যার নামটা পরে আমরা 5 আর 7 পাই। তাহলে 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক 1। গয়েরটা, 3 ও 8-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো ড্যাশ। গুণিতক মানে কি? আমরা গুণ করে যেটা পাই, এক কথায় নামটা পড়ে। দেখো, আমি সবথেকে বড় সংখ্যাটা ধরবো, এখানে 3 আর 8-এর মধ্যে সবথেকে বড় সংখ্যা 8। তুমি 8-এর ঘরের নামটা পড়বে, 8 অক্ষে 8, 3-এর ঘর নামটা পড়ে 8 পাচ্ছ না। 8 দুগুণী 16, 3-এর ঘর নামটা পড়ে 16 পাচ্ছ না। 3 8-এ 24, দেখো 3-এর ঘর নামটা পড়ে 24 পাচ্ছ, তাহলে 3 ও 8-এর সবচেয়ে সাধারণ গুণিতক হচ্ছে ছোট 24। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অন্তর। অন্তর মানে কি? বিয়োগফল। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9999, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। এই দুটো বিয়োগ করলে পাই 9899, এটাই উত্তর। 2-এর ক, দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? খাতায় অঙ্কটা করে নিয়েছি, এই জন্যই যদি আমি লিখে লিখে করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। এই জন্য আমি করে নিয়েছি, আমি তোমাদের পুরোটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরি অন্য সংখ্যাটা এক্স, আমরা জানি না সংখ্যাটা কত, তাই আমি এক্স ধরে নিলাম। তোমরা এই যা খুশি লিখতে পারো। এবার একটা সূত্র আছে, সূত্রটা কি এটা মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা আমাদের 15 বলে দিয়েছিল, অন্য সংখ্যাটা আমাদের বের করতে হবে, সেটা আমরা এক্স ধরেছি। তাহলে 15 গুণ এক্স, দুটি সংখ্যার গুণফল, সমান চিহ্ন দিয়ে। লসাগু বলে দিয়েছিল 60, 60 লিখলাম। গসাগু বলে দিয়েছিল অঙ্কে আমাদের 5, তাহলে গুণ দিয়ে 5 লিখলাম। এবার এক্সটাকে আমরা এখানেই রাখবো, যেহেতু এক্স এর মান বের করব। আর এই 15কে যদি সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাই, চলে যাবে ভাগের সম্পর্কে, কারণ এখানে গুণে আছে, তাহলে গুণের বিপরীত চিহ্ন ভাগ, তাহলে চলে যাবে ভাগ। আমরা ভাগটাকে এইভাবে দাগ দিয়ে নিচেও লিখতে পারি। তাহলে 60 গুণ 5 বাই 15, কাটাকাটি যদি করি কত হয়? 4 15 60, তাহলে 4 আর গুণ 5 আছে, 4 আর 5 গুণ করলে হয় 20। তাহলে আমরা অন্য সংখ্যাটি কত পেয়ে গেলাম? 20। এরপরে উত্তর লিখে দেবে অন্য সংখ্যাটি 20। 2-এর ক্ষয়ের প্রশ্ন, ভালো একটা প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? খ দাগের উত্তরটা, ধরি সংখ্যা দুটি এ ও বি। আমরা সংখ্যা দুটো জানি না, আমরা ধরে নিলাম যে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি। এবার আমাদের প্রশ্ন বলেছিল যে দুটি সংখ্যার যোগফল 2420, তার মানে কি এ আর বি যোগ করলে আমরা 2420 পাবো, তাই লিখেছি এ যোগ বি সমান 2420। আবার বলে দিয়েছিল যে এ ও বি এর মানে দুটি সংখ্যার বিয়োগফল 1224, তার মানে কি এর সঙ্গে যদি বি বিয়োগ করি তাহলে 1224 পাবো। এরপর একটা দাগ দিয়ে দেবে, দেখো প্লাস বি মাইনাস বি, দুটো কেটে যাবে, প্লাস আর মাইনাসে কেটে যাবে। এখানে দেখো দুটো এ আছে, তার মানে 2a সমান, আর এই দুটো যোগ করব, যোগ করলে কত পাই? 3644। এবার দেখো এইখানে যে দুইটা আছে, এই দুইটাকে যদি আমি সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাই তাহলে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আর ভাগটাকে আমরা এইভাবে বাই আকারেও লিখতে পারি। তাহলে এই 2 দিয়ে যদি 3644কে কাটি বা ভাগ করি কত হয়? 1822। তাহলে এ সমান হয়ে গেল 1822। তাহলে দেখো এখানে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম যে 1822। এবার তুমি এর মধ্যে যে কোনো একটা, এ প্লাস বি সমান 2420 বা এ মাইনাস বি সমান বা 1224, তুমি যে কোনো একটা এখানে বসিয়ে দাও। তাহলে আমি প্রথমটাই বসালাম যে এ প্লাস বি সমান 2420। এইবার কি করবে? আমরা কি জানি এর মান বেরিয়ে গেছে 1822, তাহলে এ এর জায়গায় আমরা 1822 লিখতে পারি, সেটা লিখে দিলাম। বি এর জায়গায় বি লিখে দিলাম, সমান দিয়ে 2420 জায়গায় 2420 লিখলাম।
এরপরে আমরা বি এর মান যেহেতু বের করব, তাহলে বিটাকে সমান চিহ্নের এই দিকেই রাখলাম, আর 1822কে সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাব। দেখো এই দিকে যোগের সম্পর্কে আছে, তাহলে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে সেটা বিয়োগ হয়ে যাবে, কারণ আমরা জানি যোগের বিপরীত চিহ্ন বিয়োগ। তাহলে এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তখন বিয়োগফল হয় 594। তাহলে বি সমান 594 পেয়ে গেলাম। তাহলে এখানে পেয়ে গেলাম এ, এখানে পেয়ে গেলাম বি। তাহলে সংখ্যা দুটি, একটা হচ্ছে 1822 আর একটা হচ্ছে 594। গদাগের অঙ্ক, 1 এবং 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো। 1 ও 10-এর মধ্যবর্তী যৌগিক সংখ্যাগুলির যোগফল। যৌগিক সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8, 9। এইগুলোকে যদি আমরা যোগ করি তাহলে সেটা কত হয়? 29। ঘদাগের অঙ্ক, 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অন্তর নির্ণয় করো। এখানে জেনে রাখবে অন্তর মানে কিন্তু বিয়োগফল, ঠিক আছে? তাহলে আমরা লিখব 6, 0, 7, 2, 5 দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? দেখো বৃহত্তম সংখ্যা কিভাবে লিখবে? যে সংখ্যাগুলো দেওয়া থাকবে কিচ্ছু না, শুধু বড় থেকে ছোট লিখে যাবে। তাহলে 7, 6, 5, 2, 0 লিখলাম, বৃহত্তম সংখ্যা হয়ে গেল। একইভাবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যার সময় কি করবে? ঠিক তার বিপরীতটা, মানে ছোট থেকে বড় লেখা শুরু করবে। কিন্তু শূন্য আমাদের আগে দিলে হবে না, কারণ শূন্য যদি আগে দিই 22 শূন্যর কোনো দাম থাকে না। তাই 2, 0, 5, 6, 7 লিখে দিলাম, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল। এবার এই দুটো যদি বিয়োগ করি, বিয়োগফল হয় 55,953 বা 55953। দাগেরটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে পাই, আগে আমাদের 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম কি? প্রথমে তো ক্ষুদ্রতম বললে 1 লিখবে, 5 অঙ্ক বললে মানে যত সংখ্যা বলবে তার থেকে একটা অঙ্ক কম, মানে একটা সংখ্যা। দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে পাই। ক্ষুদ্রতম সংখ্যা লেখার নিয়ম কি? যদি ক্ষুদ্রতম বলে 1 লিখবে, 5 অঙ্কের বললে 4টে শূন্য, 4 অঙ্কের বললে 3টে শূন্য, 3 অঙ্কের বললে 2টো শূন্য, যত অঙ্ক বলবে তার থেকে একটা শূন্য কম। তাহলে এখানে 5 অঙ্ক বলেছে, 1 লিখে 4টে শূন্য দেব। এইবার স্থানীয় মানে বিস্তার করার নিয়ম কি? প্রথম থেকে এক একটা করে সংখ্যা ধরবো, মানে অঙ্ক ধরবো, আর সেইগুলোকে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এই সংখ্যাগুলো কেমন? ধরো এখানে 1 নিলাম, 1 লিখে গুণ দেব। তারপরে দেখো একের পরে কতগুলো আমরা অঙ্ক আছে সেটা গুনবো। 1, 2, 3, 4, 4টে অঙ্ক আছে, তাহলে একের পরে 4টে শূন্য দিয়ে গুণ, যোগ দেব। দেখো এইটুকুতেই শেষ হয়ে যেত, এই শূন্যগুলো না লিখলেও হয়, আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এবার শূন্য আছে, শূন্য লিখব। এই শূন্যর পরে দেখবো কটা অঙ্ক আছে, 1টা, 2টো, 3টে, তাহলে একের পরে 3টে শূন্য দিয়ে গুণ, যোগ। এরপরে এই শূন্য নেব, নিলাম, নিয়ে দেখো এই শূন্যর পর কটা অঙ্ক আছে, 1টা, 2টো, তাহলে একের পরে 2টো শূন্য দিয়ে গুণ। আবার এটা নেব, তারপরে এটা নেব, এইভাবে করে প্রত্যেকটা নিয়ে নিয়ে গুণ দিয়ে দিয়ে লিখে দেব। এই যখন শূন্য চলে আসবে তখন না লিখলেও হয়। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখো বৃহত্তম সংখ্যা লেখার নিয়ম কি? বৃহত্তম মানেই সেখানে 9 আসবে। তাহলে যত অঙ্ক বলবে ঠিক ততগুলো 9। 3 অঙ্কের বললে 3টে 9, 4 অঙ্কের বললে 4টে 9, 5 অঙ্কের বললে 5টা 9। তাহলে 3 অঙ্কের বলেছে বৃহত্তম সংখ্যা, তাহলে 3টে 9 হবে। এইবার দেখো প্রথমে এই 9টা নেব, নিলাম 9। এরপরে এই 9 এর পর কটা অঙ্ক আছে, 1টা, 2টো, তাহলে একের পর 2টো শূন্য দিয়ে গুণ, আবার দেব যোগ। তারপরে নেব এই 9টা, এই 9 এর পর কটা অঙ্ক আছে, 1টা, তাহলে 9 লিখে গুণ দিয়ে একের পরে একটা শূন্য দিয়ে গুণ। তারপরে এই 9 নেব, এই 9 এর পরে আর কিছু আছে? কিছু নেই, তাহলে এই 9কে শুধু 1 দিয়ে গুণ করে দেবো, হয়ে গেল স্থানীয় মানে বিস্তার করে লেখা। এরপর 3 দাগের কয়ের অঙ্কটা, একটি ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ যথাক্রমে 4258, 34 ও 12, ভাজ্য নির্ণয় করো। দেখো অঙ্কে যা যা বলেছে লিখে নিয়েছি। ভাজক বলেছে 4258, ভাগফল বলেছে 34, ভাগশেষ 12, আর ভাজ্য আমাদের বের করতে হবে, এটা আমরা জানি না কত। একটা নিয়ম আছে, সূত্র, এটা মনে রাখবে যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। কি বললাম? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের দেখো ভাজ্য আমাদের বের করতে হবে, আর ভাজক কত দেওয়া আছে? 4258 লিখে দিয়েছি, গুণ চিহ্ন। ভাগফল কত লেখা আছে? 34, দিয়ে দিয়েছি 34, যোগ চিহ্ন। ভাগশেষ কত দেওয়া আছে? 12, লিখে দিয়েছি 12।
আমরা কি জানি প্রথমে গুণের কাজ তারপরে যোগের কাজ। তাহলে 4258কে 34 দিয়ে গুণ করলে হয় 144772। তার সঙ্গে যোগ 12 করব। তাহলে এই সংখ্যাটার সঙ্গে 12 যোগ করলে হয় 144784 বা 1,44,784। তাহলে এটাই হয়ে যাবে ভাজ্য। ক্ষয়ের অঙ্কটা, অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? মাসিক মানে হচ্ছে 1 মাসের। দেখো আমাদের অঙ্কে যা যা বলেছে তাই তাই করব। প্রথমে যে ইনফরমেশন দেওয়া আছে সেটা লিখব। আমাদের অতুলবাবুর 1 মাসের খরচ দেওয়া আছে, তাহলে অতুলবাবুর 1 মাসের খরচটা আমরা লিখব যে অতুলবাবুর 1 মাসের খরচ 12,270 টাকা। এইবার এইখান থেকে আমরা ঠিক যত মাসের খরচের কথা আমাদের বলে দেবে অঙ্কে, ঠিক তত মাসের খরচ বের করব। দেখবে প্রথম লাইনে লেখা আছে যে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। কত? 7 মাসের খরচ চালান। তাহলে আমরা জেনে নেব যে অতুলবাবুর 7 মাসের খরচ কত। তাহলে 1 মাসের খরচ দেওয়া আছে, সেখান থেকে আমরা সহজেই 7 মাসের খরচে যেতে পারবো। তাহলে একইভাবে লিখব 7 মাসের খরচ সমান 1 মাসের খরচ যদি এত টাকা হয়, 7 মাসে নিশ্চয়ই তিনি বেশি খরচ করবেন। আর বেশি করা মানে গুণ। তাহলে 12,270কে 7 দিয়ে গুণ করে দেব। গুণ করলে আমরা পাই 85,893 টাকা। তাহলে পেয়ে গেলাম অতুলবাবুর 7 মাসের খরচ। এবার অঙ্কে দেখবে প্রথম লাইনে লেখা ছিল যে অতুলবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মানে কি? তার মানে তো এই যে অতুলবাবুর 6 মাসের যা আয় 7 মাসের তাই খরচ। মানে 6 মাসে যদি ধরো সাপোজ 6 মাসে যদি উনি 100 টাকা আয় করেন, 7 মাসে সেই 100 টাকা খরচ করেন। সাপোজ ধরে নাও 6 মাসে যদি 500 টাকা আয় করেন, তাহলে 7 মাসে সেই 500 টাকা খরচ করে বসেন। তাহলে 6 মাসের আয় আর 7 মাসের খরচ সমান। এখানে আমরা পেয়েছি 7 মাসের খরচ 85,893। তার মানে এই 85,893 টাকাই তিনি 6 মাসে আয় করেন। তাহলে এই কথাটাই লিখতে হবে যে অতুলবাবুর 6 মাসের আয় ও 7 মাসের খরচ সমান। তাহলে অতুলবাবুর 7 মাসের খরচ এত টাকা হলে অতুলবাবুর 6 মাসের আয় এত টাকা, যেহেতু সমান দুটোই। তাহলে এই 6 মাসের আয় থেকে আমরা কি 1 মাসের আয় বের করতে পারবো? অবশ্যই পারবো। তাহলে লিখবো 1 মাসের আয়। 6 মাসে স্বাভাবিক একটা জিনিস দেখো, একজন ব্যক্তি 6 মাসে যত টাকা আয় করবে 1 মাসে তার থেকে কম করবে। তাহলে কম মানেই ভাগ। তাহলে 6 মাসের আয় থেকে যদি আমরা 1 মাসের আয় বের করি তাহলে ভাগ করতে হবে। তাহলে এই 85,893, সরি এখানে 90, এটা 93 বলে যাচ্ছি, 85,890কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে সেটা কত আসবে? 14,315 টাকা। তাহলে এটাই তার 1 মাসের আয়। আমাদের প্রশ্নে তাই বলেছে যে অতুলবাবুর মাসিক আয় কত বের করো। তাহলে বের হয়ে গেল, উত্তর লিখে দেব যে অতুলবাবুর মাসিক আয় 14,315 টাকা। শেষ প্রশ্ন, সর্বাধিক কতজনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে? প্রত্যেকে কটি করে কালো জাম পাবে? দেখো যখনই সর্বাধিক কথা বলবে না, এই সর্বাধিক যখনই বলবে সোজা গসাগু করে দেবে, আর সর্বনিম্ন যখনই বলবে সোজা লসাগু করে দেবে। তাহলে 22 আর 66-র সোজা গসাগু করে দিই। 22 আর 66 যদি আমরা গসাগু করি এইভাবে লিখব, প্রথমে 2 দিয়ে যাই, 11 দুগুণী 22, 33 দুগুণী 66, তারপরে 11 দিয়ে যাবে, 11 অক্ষে 11, 3 11 33, আর যায় না। এইবার লিখব গসাগু। আর গসাগু মানে কি? ঠিক যে যে সংখ্যাগুলো দিয়ে গিয়েছে সেই সংখ্যাগুলোর গুণফল। তাহলে 2 দিয়ে আর 11 দিয়ে গিয়েছে, তাহলে 2 গুণ 11, 11 দুগুণে কত হয়? 22। তাহলে গসাগু পেয়ে গেলাম 22। তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম যে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যে প্রত্যেকে কটি করে কালো জাম পাবে? কালো জাম ছিল কয়টা? 66টা। তাহলে সোজা কি করবে? এইভাবে লিখবে যে প্রত্যেকে কালো জাম পাবে, ওই 66টা কালো জাম ছিল, তাহলে 66কে 22 দিয়ে ভাগ করে দেবে। যেহেতু আমাদের 22 গসাগু পেরিয়েছে, যদি এখানে গসাগু 11 বেরোতো 11 দিয়ে ভাগ করে দিতাম। যত গসাগু বেরোবে সেইটা দিয়ে ফলটাকে ভাগ করে দেবে যেটা বলবে। তাহলে 66কে যদি আমরা 22 দিয়ে ভাগ করি উত্তর কত পাবো? 3। তাহলে প্রত্যেকে 3টি করে কালো জাম পাবে। ক্লাস 5-এর প্রশ্নবিচিত্র থেকে অঙ্কের প্রথম স্কুলের সমাধান এইভাবে, এরপরে 2, 3, 4, 5 করে প্রত্যেকটা স্কুলের সমাধান পেয়ে যাবে। এমনকি ইংলিশ, বাংলা এবং বিজ্ঞানেরও সমাধান পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।